রংপুরে আমাদের যে আবু সাইদ ভাই ছিল তিনি গুলিতে নিহত হন এবং এই ফুটেজটা আমাদের মনে এতই নাড়া দিয়েছিল যে আমরা সেদিন থেকে আর বাসায় ফিরিনি। জীবনের মায়া ত্যাগ করে আমরা সেদিন আন্দোলনে নেমেছিলাম। সর্বপ্রথম যখন ৩ জুলাই সরকার কর্তৃক ঘোষণা করা হলো যে মুক্তিযুদ্ধ করতে 30% উন্নতি করা হবে, তখন আমাদের বন্ধুদের মাঝখানে তা নিয়ে একটা আলোচনা হচ্ছিল যে আসলে এটা কতটা যুক্তিযুক্ত বা এটা আসলে কি সম্ভব কিনা। তখন আমাদের মধ্যে অনেকের মধ্যে একটা ক্ষোভ এবং অসন্তোষ দেখা দেয় যে আমরা এর বিরুদ্ধে কিছু একটা করব, কারণ একটা দেশে 100% চাকরির মধ্যে 30% শুধু মুক্তিযুদ্ধ কোটা, তাছাড়া বাকি অনেকগুলো কোটা আছে। সবগুলোই দেখা যাচ্ছে যে 100% থেকে আমরা সাধারণ যারা শিক্ষার্থী আছি 50 বা 60% কোটা আমরা পাবো। সেক্ষেত্রে আমাদের বিশাল একটা অংশ এর সাফার করতে হবে। তাই সেদিন থেকেই আমরা আলোচনা ছিল যে আমরা জুলাই একটা কোটা বিরোধী আন্দোলন করব। তারই ধারাবাহিকতায় আমরা 3, 4, 5 জুলাই হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে খবর আসলো যে আমাদের আন্দোলনের নাম ভাইরা। তো নর্মালি আমরা সবাই ঠিক করলাম যে আমরা আন্দোলনে যাব। আমার সর্বপ্রথম জুলাই আন্দোলনে যাওয়া হলো 4 জুলাই। আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমরা সবাই সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে 4 জুলাই আমরা একটা মিছিল নিয়ে তাঁতীবাজার মোড় পর্যন্ত যাই। তারপর আমরা সেখানে পুলিশের বাধার সম্মুখীন হই এবং তাৎক্ষণিক সেখান থেকে আমরা সেই আন্দোলন দেখে আবার আমাদের ক্যাম্পাসে ফিরে আসি। তারপর 5 জুলাই 6 জুলাই আমরা আন্দোলন চালিয়ে যেতে থাকি। একটা সময় আন্দোলন তীব্র থেকে তীব্র হতে থাকে। তারপর 8 জুলাই আমার স্পষ্ট খেলা আছে, আমরা যখন 8 জুলাই কোটা বিরোধী আন্দোলনে নামি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের জনগণ সেখানে উপস্থিত ছিল এবং সেটা ছিল খুবই দীর্ঘ এবং বিশাল। এবং সেই আন্দোলনে আমরা যখন ধীরে ধীরে তাঁতীবাজার মোড়ে যাই, সেখানে আমরা পুলিশি বাধার মুখে পড়ি। তারপর আমরা সেখানে পুলিশি বাধা অতিক্রম করে আমরা যখন গুলিস্তান যাই, যেখানে ফুলবাড়িয়া যে ব্রিজ, সেখানে আমরা পুলিশি বাধার মুখে হয়। সেটা অতিক্রম করে আমরা 8 জুলাই 0 পয়েন্ট, যেটা গুলিস্তান বা ঢাকার প্রাণকেন্দ্র বলে, সেই 0 পয়েন্ট আমরা ব্লক করতে সক্ষম হই এবং সেদিন আমাদের সাথে পুলিশের তীব্র সংঘর্ষ হয়েছিল। হতাহত বা তেমন কোনো না হলেও তাদের সাথে আমাদের রেষারেষি বা বাকবিতণ্ডতা ছিল। একটা পর্যায়ে আমরা 0 পয়েন্ট ব্লক করি এবং সেদিন আমরা সন্ধ্যা 7টা কি 8টার সময় আবার আমাদের ক্যাম্পাসে ফিরে আসি। সেই থেকেই আমাদের জুলাইয়ের পদযাত্রা শুরু। ধীরে ধীরে আমাদের বাংলা ব্লকের কর্মসূচি হয়। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভবত 13 কিংবা 14 তারিখে ঠিক খেয়াল নেই, সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বর্তমানে নিষিদ্ধ যে জঙ্গি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ছিল, তারা অতর্কিত আমাদের উপরে হামলা চালায়। তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেকেই আহত হয় এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর অনেকেই আহত হয়। সেখানে বিভিন্ন নারী ছিল যাদের উপর আক্রমণ করা হয়। সেই ফুটেজগুলো আমরা দেখে আর বাসায় আমরা বসতে পারিনি। তখন বন্ধুদের মাঝখানে আবার আলোচনা হলো যে আন্দোলন কতটা তীব্র করা যায়। তার ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় যারা নেতৃত্বের স্থানে ছিল তাদের নেতৃত্বের দ্বারা আমরা আবার ঐক্যবদ্ধ হই এবং আবার আমরা সে বাংলা ব্লকের কর্মসূচিতে অংশগ্রহণ করি। ধীরে ধীরে সেটি যায়, 13 যায়, 14 যায়, 15 যায় এবং সম্ভবত 14 জুলাই যখন শাহবাগে আন্দোলন হয়, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলনে যায়, সেখানে ব্লকের কর্মসূচি পালন করবে, তখন হঠাৎ ঘোষণা আসে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেখানে যাবে কি যাবে না সেটা নিয়েও আমাদের শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্ব ছিল। একটা পর্যায়ে আমরা একটা অংশ উপনীত হয়ে যে আমরা যাবো, আরেকটা অংশ যাব না। তখন যখন আমরা একটা অংশ বের হয়ে যাই, ঠিক আরেকটা অংশ আমাদের পিছনে জড়ো হয়। তখন আমার স্পষ্ট খেয়াল আছে, আমাদের হাঁটার গতি ছিল এতটাই তীব্র যে আমরা দৌড়ে দৌড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনুমানিক 3 থেকে 3.5 কিলো হবো, সেটা আমরা মাত্র 20 থেকে 25 মিনিটে হেঁটে কিংবা দৌড়ে আমরা গেছি। এবং গিয়ে যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিছনে স্লোগান দিলাম জগন্নাথ আসছে, তখন আমাদের মধ্যে যে উদ্দীপনা, যে সাহস যে কাজ করছিল, সে সাহসের ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় সে শাহবাগ ব্লকের কর্মসূচি ভাঙতে সফল হয়। এবং তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাই সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, এডেড মহিলা কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ সহ ঢাকাস্থ যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছিল, সবাই সেদিন আন্দোলনের প্রত্যক্ষ অংশগ্রহণ করে এবং সবার আন্দোলনের প্রত্যক্ষ অংশগ্রহণের ফলশ্রুতিতে স্টুডেন্ট মুভমেন্টটা আরো তীব্র হয়। তারপর যখন আমরা যাই 16 জুন, 15 জুন আমাদেরকে যখন বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষণা হলো যে এই কর্মসূচি আর চালানো যাবে না, পুলিশ দ্বারা আমাদেরকে শায়েস্তার ব্যবস্থা করা হলো। তার ঠিকই তারই ধারাবাহিকতায় 16 জুলাই সম্ভবত 16 জুলাই রংপুরে আমাদের যে আবু সাইদ ভাই ছিল তিনি গুলিতে নিহত হন এবং এই ফুটেজটা আমাদের মনে এতই নাড়া দিয়েছিল যে আমরা সেদিন থেকে আর বাসায় ফিরিনি।
সে রাজপথেই সারাক্ষণ ছিলাম 16, 17, 18, ঠিক একদম শেখ হাসিনার পতন আন্দোলনের আগ পর্যন্ত। তারপর আমরা ধীরে ধীরে সেটা আমাদের মধ্যে সেই স্পৃহা জাগতে থাকে, আমাদের এক ভাই প্রাণ দিল। এবং আমরা তো একটা যৌক্তিক আন্দোলন করছিলাম, কোঠা আন্দোলন। সেই কোঠা আন্দোলনে যখন শেখ হাসিনা সরকার বারবার পুলিশ দ্বারা নির্যাতন করছিল এবং একজন মানুষকে হত্যা করে আমাদের ভাইকে, তখন আমরা আর ঘরে বসতে পারিনি। তারপর ধীরে ধীরে আমরা সবাই একত্রিত হলাম। তারপর আমাদের আন্দোলন, জুলাই আন্দোলন চলতেই থাকে। একটা পর্যায়ে যখন আসলো, দাবি এমন হলো যে না, আমাদের কোটা দাবিটা আর থাকা যাবে না, আমাদের স্বৈরাচারকে হটাতে হবে। তারই ধারাবাহিকতায় আমাদের মধ্যে সমন্বয় তৈরি হলো এবং তারা সিদ্ধান্ত নিল যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের প্রতিনিধি তৈরি করলো। এবং তারই ধারাবাহিকতায় আমাদের সিদ্ধান্ত হলো না, আমরা শেখ হাসিনার পতন চাই। তাই ধারাবাহিকতায় আমরা ফেসিবাদের পতন চেয়েছিলাম। তো এই সময় আমাদের একটা স্মৃতি বারবার না দিচ্ছিল যে এটা আমাদের ছিল প্রথম একটা আন্দোলন, যে প্রত্যক্ষ 1952 ভাষা আন্দোলনের পরে স্টুডেন্ট মুভমেন্ট স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল এটি, যেখানে আমরা বারবার যে জাহানারা ইমামের একটি আমাদের ক্লাস ইন্টার অথবা ক্লাস 10-এ ছিল যে 71-এর দিনগুলো, সেখানে ঠিক যেভাবে বর্ণনা করা হয়েছিল ছাত্রদের আন্দোলন, আমরা সেটা রিয়েলাইজ করতাম। যখন বলা হচ্ছিল সেখানে যে ইন্টারনেট বন্ধ করা, মাঝখানে যখন পলক ইন্টারনেট বন্ধ করে দেয় তখন সেটাও ছিল। তারপরে যে সংবাদ মাধ্যমের যে ভূমিকা, সেটা ছিল খুবই ক্ষুণ্ণ। কোনো সংবাদ মাধ্যম আমাদেরকে মানে কভার করেনি। আমরা যে এত আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, কিছুই তারা ফুটেজে আনতো না। কিন্তু যখন স্টুডেন্টরা, আমি বলবো যে আসলে এটা একটা ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমাদের এই বিপ্লবটা সম্ভব হয়েছে। যদি এই বিপ্লবের আমাদের স্টুডেন্টের কোনো ক্রেডিট থাকে, দেখেন যদি আমি 20% দিব ফেসবুককে, কারণ এই ফেসবুকের দ্বারাই আমরা আমাদের আন্দোলন বেগমন করতে পেরেছি। সেখানে কোনো মিডিয়া কভারেজ ছিল, কিছু ছিল না, শুধু ফেসবুকের কল্যাণে এই আন্দোলন করা সফল হয়েছে। এ ছিল। তারপর হচ্ছে যখন শহরের বুকে সেনাবাহিনী নামালো, আমরা খুবই ভয়েছিলাম, কারণ সেনাবাহিনীর সাথে যাই হোক, পুলিশ যেমন তেমন, সেনাবাহিনীদের সাথে আমাদের সংঘাতে যাওয়া খুবই রিস্কি ছিল। এবং জীবনের মায়া ত্যাগ করে আমরা সেদিন আন্দোলনে নেমেছিলাম। এবং আমরা উপলব্ধি করেছিলাম, যেমন শহরের বুকে শামসুল হক যেমন বলেছিলেন যে সবুজ রঙের জলপাই ট্যাঙ্কগুলো আসছে রে, সেগুলো আমরা সেখানে আমরা প্রত্যক্ষ করতে পারি। তারপর হলো সেই মোহনক্ষণ আসে যখন 31শে জুলাই, 32শে জুলাই, 33শে জুলাই আস্তে আস্তে যখন আসে, ঢাকার বুকে নেমে আসে। আমরা একটা জাতীয় সঙ্গীতের আয়োজন করেছিলাম ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে 1 থেকে 3 জুলাইয়ের 31 থেকে 32, 33শে জুলাইয়ের মধ্যে। তখন আমরা উপলব্ধি করি আসলে না, আমরা আমার দেশকে ভালোবাসি, দেশের জন্য আমরা কিছু করতে হবে। এবং সর্বশেষ যখন শেখ হাসিনার আন্দোলনে পদত্যাগ হবে, শেষ দিন পর্যন্ত আমাদের মনে এই স্পৃহা, এই বিশ্বাস ছিল যে স্বৈরাচারকে আমরা হটাবো যে কোনো প্রাণের বিনিময়ে। এবং সর্বশেষ সেটা আমরা করতে পেরেছি। এবং এটার একজন প্রত্যক্ষদর্শী, প্রত্যক্ষ অংশগ্রহণকারী হিসেবে আমি গর্ববোধ করি এবং সেই জুলাই নিয়ে আমি অহংকার করি।